পসিবল না। আহ, আচ্ছা, দেখি তো ইউটিউবে পাই কিনা। ইউটিউবে আমার এখানে এখনো কিছু আসে নাই। হ্যাঁ, শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনার একটু আগের কথা। সর্বনাশ। একটু ল্যাকিংস আছে। হ্যাঁ, ল্যাগ আছে। এখন আমি হ্যালো? ওকে। আলী ভাই? হ্যাঁ। হ্যাঁ, না ইয়া করব না। আচ্ছা। ইউটিউবের ইয়াটা কাটতে হবে আমার। হ্যাঁ। আচ্ছা, আমি ইয়া করে দিছি। ইউটিউবের অডিওটা মিউট করে দিছি আরকি। নয়তো ইয়া হইতেছে। আমি হ্যাংআউটের কথাও আসতেছে, ইউটিউবের কথাও একটু পরে আসতেছে। ও, সেম হেয়ার। বুঝছেন? আমি ইয়া করে দিছি আরকি, জাস্ট ইউটিউবের অডিওটা আমি বন্ধ করে দিছি। হুম। আচ্ছা, আমরা 5-7 মিনিট একটু ওয়েট করি, দেখি আমাদের ভিউয়ার কয়জন হয়। বেসিক্যালি 10 জন, 20 জন। ইয়ে, শিশির, ইউটিউবটা হচ্ছে তুমি করো, মিউট করে রাখলেই হবে, তাহলে ওই লুপ ব্যাক হবে না। হ্যাঁ, সেটাই করছি আমি। ওকে। আচ্ছা, 5 জন। 10 জন আসলে শুরু করবো, ঠিক আছে। 6 জন। আমরা কিছুক্ষণ ওয়েট করবো আরকি। তারপরে হ্যাঁ, আমরা আমাদের ইভেন্ট শুরু করব। 2 মিনিট পরে আমরা শুরু করবো। নাসির উদ্দিন, নাকি আমাদের সাইফুল।
ওকে, আমার মনে হয় শুরু করতে পারি আমরা। 10 হ্যাঁ, আমরা 5 আমরা সো শুরু আমরা করতে শুরু পারি। করি। মিডল এন্ডে যখন আরো ভিউয়ার বেশি হবে, তখন হচ্ছে আমরা মেনলি আমাদের ইন্টেনশন কি, আমরা কি করতে চাচ্ছি, বা এই ভিডিও সেশন গুলো দিয়ে আমরা আমাদের কমিউনিটিটাকে কিভাবে গ্রো আপ করাতে যাচ্ছি, প্লাস আমাদের যে গেস্ট আছে সে কোথায় জব করে, কি করে, এই ডিটেলস গুলো হচ্ছে আমরা একটু পরে শেয়ার করব, সবাই যখন আসবে। সো লেটস ডিসকাস আওয়ার টপিকস। সো শিশির, বেসিক্যালি আমরা যেভাবে শুরু করব, ফার্স্টে আমাদের যে গেস্ট থাকবে সে অ্যান্ড্রয়েডে কিভাবে আসছে এবং কবে থেকে কাজ শুরু করছে এই জিনিসটা সবার সাথে শেয়ার করবে, সো দ্যাট মানে সবাই যেন জানে যে আমাদের গেস্ট কোথায় আছে, কত বছর ধরে অ্যান্ড্রয়েডে কাজ করতেছে, এবং অ্যান্ড্রয়েডের সাথে আসলে কিভাবে ইনভলভমেন্টটা। আচ্ছা, সো অ্যান্ড্রয়েডের সাথে ইনভলভমেন্ট, আমি যখন ইউনিভার্সিটি থার্ড ইয়ারে ছিলাম আর কি, তো আমি খুবই দেরিতে স্মার্টফোন ইউজ করা শুরু করি আর কি। আমার ফার্স্ট ফোন ছিল আপনার 2010-এ আমি প্রথম মোবাইল ফোন ইউজ করি। কারণ ফ্যামিলি থেকে রেস্ট্রিকশন ছিল যে না, এত আগে ফোন দিলে ছেলে নষ্ট হয়ে যাবে। যাই হোক, সো 2012-এ যেটা করি যে অ্যান্ড্রয়েডের কথা জানতে পারি যে অ্যান্ড্রয়েড নামে একটা ওএস আছে, এরকম সামথিং। বাট তখনও আমি অ্যান্ড্রয়েড ফোন দেখিনি। তো আমার চাচার একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল। মজার ব্যাপার হলো তখন ছিল ভার্সন ফ্রয়ো ওকে, 2.2, 2.2, অ্যান্ড্রয়েড 2.2। এখন কত চলতেছে অ্যান্ড্রয়েড? 9, রাইট? এখন 9 অলমোস্ট, ইয়েস, কিউ ইজ কামিং। হ্যাঁ, বাট যাই হোক, কিউ এখনো ইয়াতে আছে, ডেভ প্রিভিউতে আছে, ওটা নিয়ে কথা না বলি। সো ফ্রয়ো 2.2-র একটা ডিভাইস ছিল স্যামসাং এর, স্লাইডিং ফোন ছিল সেটা। তো চাচার কাছ থেকে সেটা নিই আর কি। নেয়ার পরে অনলাইনে কিছু বই পাই, জাস্ট ট্রাই করতেছিলাম যে কিভাবে কিছু ইমেজ আনা যায় স্ক্রিনে। তো এইভাবে আর কি ফার্স্ট আমার শুরু হয় অ্যান্ড্রয়েডে হাতে খড়ি আর কি। তো তার কিছুদিন পরে আমি আমার ফার্স্ট অ্যাপ, যেটা একটা লাইভ ওয়ালপেপার ছিল, একটা ছোট গেম, যেখানে আর কি আপনি আপনার হোম স্ক্রিনে বসেই বিভিন্ন আহ, মানে ছোট একটা গেম যেখানে আপনি পোকা মারতে পারেন টাচ করে, বিভিন্ন টাইপের বাগ, এবং সেটা ছিল একটা হোম স্ক্রিন লাইভ ওয়ালপেপার। সো সেই গেমটা খেলার জন্য আপনার আলাদা অ্যাপ ওপেন করার দরকার ছিল না আর কি। সো এটা ছিল আমার ফার্স্ট প্রথম অ্যাপ, এবং এটা দিয়ে শুরু। তার মানে হচ্ছে তখন আসলে ডিভাইস গুলোতে টাচ স্ক্রিন কনসেপ্টটা প্রথম দিকে আসে, সো এটা হ্যাঁ, একটা টাচ, interesting। হ্যাঁ। আর 2.2 মানে ফ্রয়ো ছিল, আমার আমার কাছে ফ্রয়ো খুবই ভালো একটা অপারেটিং সিস্টেম ছিল আর কি। লিমিটেড, বাট মানে অ্যান্ড্রয়েডের ফাংশনালিটি যেমন জিঞ্জার ব্রেড থেকে অ্যাকচুয়ালি আমি বলবো যে ম্যাসিভ চেঞ্জ আসা শুরু হয় অ্যান্ড্রয়েডে প্রত্যেক নিউ ভার্সনে। বাট 2.2 ওল্ড জেনারেশনের ওয়ান অফ দ্য বেস্ট অপারেটিং সিস্টেম ছিল অ্যান্ড্রয়েডে। তো সেটা দিয়ে শুরু। তারপরে আমার কিছু সিনিয়রের সাথে পরিচয় হয় আমি ইউনিভার্সিটির, যারা তখন আর কি একটা ছোট কোম্পানি খোলার চেষ্টা করতেছিল। তারা ট্রাই করতেছিল যে কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য, মার্কেটে সোজা কথা গ্লোবাল মার্কেটে যাওয়ার জন্য। তো তাদের সাথে আর কি আমি পার্ট টাইম আমার ইউনিভার্সিটির কোর্স ওয়ার্কের পাশাপাশি তাদের সাথে আমি পার্ট টাইম কাজ করা শুরু করি। তো এটা অ্যাকচুয়ালি 2013-এর কথা আর কি, যখন আমি অ্যাকচুয়ালি আর্ন করা শুরু করি আর কি প্রফেশনালি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট থেকে। তারপরে 2013-তে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে তাদের কোম্পানিতে আমি জয়েন করি। সেখানে আমি প্রায় 11 মাসের মতো কাজ করি। তারপর হুম। সেখান থেকে আমি সুইচ করি কাজ সফটওয়্যারে। তো সেখানে সেখানে আমি 2 বছর ছিলাম মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে। সোললি অ্যান্ড্রয়েডে কাজ করি সেখানে। অ্যান্ড্রয়েড প্লাস ক্রস প্ল্যাটফর্ম টেকনোলজি লাইক অ্যাপসিলারেটর, টাইটেনিয়াম। আমি জানি না এখনো এই টেকনোলজি কেউ ইউজ করে কিনা। যদি করে থাকে তাদের জন্য সমবেদনা। যাই হোক। না, এখন তো অনেক ক্রস প্ল্যাটফর্ম চলে আসছে আসলে, এই যে ফ্লাটার বা আরো অনেক কিছু, হ্যাঁ, কিন্তু তো ধরেন যে এগুলোতে। মানে 2014-র দিকে ক্রস প্ল্যাটফর্ম নেটিভ যেগুলো ছিল, আহ, আমি বলবো না যে আমি খুব একটা হ্যাপি ছিলাম। হুম। আহ, যে পরিমাণ পেইন সেই কয় বছর আমার জীবনে গেছে, যাই হোক।
তো তারপরে তো আমি অগমেটিক্সে জয়েন করি, আপনাদের সাথে কাজ করা শুরু করি আর কি। তো সেখানে আমি কাজ করি গুগল গ্লাসে, এবং আমি সেখানে ওয়েব আরটিসি প্ল্যাটফর্মে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নিয়ে কাজ করা শুরু করি। সো বেসিক্যালি আমি সবসময় অ্যান্ড্রয়েডের সাথেই ছিলাম। সো 2013 থেকে যদি অফিসিয়ালি কাউন্ট করি, 2013 থেকে 2019, তার মানে এবং অলমোস্ট এখনো কন্টিনিউ করি 6 years working with প্রায়। Android related things. ইয়া 6 So ইয়ার্স। almost Android এর start to end সবকিছু এন্ড ঠিক না, স্টার্ট টু সোফার যতটুকু করা হয়েছে এই যতটুকু জিনিসগুলো চলতেছে, অলমোস্ট। হ্যাঁ। ওকে। আর আমি কারেন্টলি কাজ করতেছি অটোয়াতে, কানাডার ক্যাপিটাল। সো এইখানে আমি অ্যাফিনিটি ক্লিক নামে একটা সফটওয়্যার ফার্মে আছি। আমাদের নিজেদের একটা প্রোডাক্ট আছে মার্কেটে, প্রোডাক্টের নাম হাস্ট। এটা একটা প্রাইভেসি অ্যাপ্লিকেশন, যেটা থ্রুতে আপনি ভার্চুয়াল নাম্বার নিতে পারেন আপনার ফোনের জন্য, এবং সেটা দিয়ে আপনি মানে নর্মাল আপনার ফোন নাম্বার দিয়ে আপনি যা যা করতে পারেন, সেই অ্যাকচুয়াল ভার্চুয়াল নাম্বারটাও সেম কাজই করবে আপনার জন্য। এবং মজার ব্যাপার, আপনি ইউএস এর নাম্বার নিতে পারেন, চাইলে স্পেনের নাম্বার নিতে পারেন। সো আপনার যদি স্মল বিজনেস থাকে, যেখানে আপনি বিভিন্ন কান্ট্রির সাপোর্ট দিতে চান, সেখানে আপনি এটা ইউজ করতে পারেন। প্লাস আপনি যদি আপনার নিজের প্রাইভেসি যদি গোপন রাখতে চান, আপনার নিজের নাম্বার শেয়ার করবেন না, যেটা আমরা অনেকেই আর কি 2টা নাম্বার রাখি, দেখা যায় যে একটা শেয়ার করি সবার সাথে, একটা প্রাইভেট করি আর না একটা আমরা। রাইট। এক্স্যাক্টলি। সো এটার জন্য আপনার কি আলাদা একটা সিম কেনার দরকার নেই, আপনি চাইলে একটা নাম্বার নিয়ে সেটা সবার সাথে শেয়ার করতে পারবেন। তো যাই হোক, আমরা বাংলাদেশে এখনো নাম্বার সেল করি না, ও কিন্তু যাই হোক, হোপফুলি প্রিটি সুন আমরা করবো আর কি। ওকে, সো আমরা টপিকস নিয়ে একটু শুরু করি। সো যেহেতু আমাদের টাইম খুব বেশি না, আমরা অল্প সময় ধরে এটা করব। সো ওই টাইমের ভিতরে আমরা ট্রাই করব যে যতটুকু সম্ভব জিনিসটা নিয়ে ডিসকাস করা যায়, সবাই মিলে সবার কোশ্চেনের আনসার গুলো দেওয়া যায়। সো আমাদের যে টপিকস, এটা হচ্ছে কনস্ট্যান্ট লেআউট, ডেটা বাইন্ডিং। সো মানে একটা কোশ্চেন আসলে সবার ভিতরে আসে ফার্স্টে, যে আমাদের লিনিয়ার লেআউট, রিলেটিভ লেআউট, মানে এগুলো হচ্ছে আমরা যারা প্রথম দিকে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শুরু করছি, এই জিনিসগুলো হচ্ছে প্রচুর কাজ করা হয়েছে। সো অনেক দিন পরে, অনেক বছর কাজ করার পরে দেন কনস্ট্যান্ট লেআউটটা আসছে গুগলের, যেটা অ্যান্ড্রয়েডের আসলে এক্সিলেন্ট একটা লেআউট। সো বেসিক্যালি মানে আমরা এই লিনিয়ার লেআউট বা রিলেটিভ লেআউট থেকে কেন কনস্ট্যান্ট লেআউটটাকে চুজ করব, মানে এটা আমাদেরকে কি ধরনের ফ্লেক্সিবিলিটি দেয়, বা হচ্ছে খুব মানে অ্যান্ড্রয়েড কেন এটা ইন্ট্রোডিউস করছে। সো এটা নিয়ে একটু জাস্ট কনটেক্সট। সো ফার্স্ট একটা মজার ব্যাপার বলি, আমি যদি আপনাকে কোশ্চেন করি, আপনার সবচেয়ে পছন্দের লেআউট কোনটা? হ্যাঁ, জিনিসটা হচ্ছে এখন যদি আমি আমার সেন্সে বলি যে এখন কনস্ট্যান্ট কনস্ট্যান্ট লেআউট লেআউটে যদি ছাড়া, কাজ করছি, হ্যাঁ, কনস্ট্যান্ট লেআউট ছাড়া। সেক্ষেত্রে আসলে আমরা লিনিয়ার এবং রিলেটিভ এই দুটাতেই বেশি কাজ করছি, মানে আচ্ছা, আমাদের এতে, কারণ এই দুটাই আসলে সব থেকে বেশি মানে কি বলে ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকে বেটার ছিল আর কি। আমরা খুব ইজিলি লেআউট গুলা ড্র করতে পারতাম, একটা শেপে নিয়ে আসতে পারতাম। সো অন্য জিনিসগুলো যে সেখানে আমাদের একটু কমপ্লেক্সিটি ক্রিয়েট করতো। ওকে। সো মজার ব্যাপার হলো, আমি কনস্ট্যান্ট লেআউট, যদিও কনস্ট্যান্ট লেআউট ইন্ট্রোডিউস হয়েছে কবে, 2017-তে। 18 দিকে আই গেস। 2017-তে মানে আলফা রিলিজ আলফা, শুরু হয় এক্স্যাক্টলি। 2017-তে। তো যেটা হয়েছিল যে আমি দেখছি যে যারা আগে থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করে আসতেছে, আমরা অনেক বেশি মানে এক্সএমএল লেআউট এডিটর, যেটা ড্র্যাগ এন্ড ড্রপ না, কারণ অ্যান্ড্রয়েড স্টুডিও, টু বি অনেস্ট, অ্যান্ড্রয়েড স্টুডিও ড্র্যাগ এন্ড ড্রপ কোনোদিন ভালো ছিল না। যেটা এটা আইফোনে অস্বীকার অনেক আগে করার উপায় থেকেই নেই। ছিল। হ্যাঁ, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু মজার ব্যাপার যেটা, আমি খুবই ফ্লেক্সিবল ছিলাম এক্সএমএল লেআউট এডিটরে, এবং মানে আমি কাইন্ড অফ, এটা মনে হয় আপনার ক্ষেত্রেও, যে যখন আমরা এক্সএমএল এ কিছু করতেছি, আমরা মাথার ভিতরে চিন্তা করতে পারি যে ওকে, এটা দেখতে এরকম হবে, এবং মানে কাইন্ড অফ ওই অভ্যাসটা মোটামুটি আমরা যারা অনেকদিন ধরে কাজ করতেছি সবার ভিতরেই চলে আসছে। সো ফার্স্ট যখন অ্যান্ড্রয়েড টিম কনস্ট্যান্ট লেআউট ইন্ট্রোডিউস করে, বড় ঝামেলা যেটা ছিল লেআউট এডিটর কনসেপ্ট তারা নিয়ে আসে। মানে তাদের কথা হলো যে লেআউট এডিটরে আমরা অনেক ভালোভাবে জিনিসটা করতে পারবো। আমার কোনোদিন বিশ্বাস হয়নি। যাই হোক, সো আমি যখন কনস্ট্যান্ট লেআউটে ফার্স্ট ট্রাই করা শুরু করি, দেখলাম যে রিলেটিভ লেআউট, মানে আগের এক্সএমএল বেস যে লেআউট গুলো ছিল আমাদের, সেগুলো একটা মানে স্ট্রাকচার ছিল, যে নেস্টেড স্ট্রাকচার, একটা প্যারেন্ট অবজেক্ট, সেটার ভিতরে বেশ কিছু চাইল্ড,
সো হুম এই মাইন্ডসেটটা থেকে একটা লিনিয়ার হায়ারার্কি মাইন্ডসেটে চলে আসাটা একটু টাফ আমার কাছে যেটা মনে হয়েছে। হুম মানে আমরা তো আগে লজিক্যাল চিন্তা করতাম যে ওকে দিস ইজ আ বক্স, এটার ভিতরে একটা ইমেজ ভিউ আছে, সেটার সাথে আরো দুইটা টেক্সট ভিউ রিলেশন আছে। বাট হুম কনস্ট্যান্ট লেআউটে কিন্তু এরকম কিছু নাই। কনস্ট্যান্ট লেআউটে আপনার সবকিছু সেম একটা ফ্ল্যাট হায়ারার্কিতে। হুম। তো দেখা যায় যে ফার্স্টে লেআউট এডিটর দিয়ে কাজ করা শুরু না করলে কনস্ট্যান্ট লেআউটের সাথে আসলে মানানো শুরুতে টাফ। বাট আমার একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগে, সেটা হচ্ছে আমি আমি 2011 এর দিকে iOS এ অল্প কিছুদিন কাজ করছিলাম। সো ওইখানে iOS এর যে ড্র্যাগ এন্ড ড্রপ এর যে ফ্লেক্সিবিলিটিটা বা এটার যে ইউজার এক্সপিরিয়েন্সটা, আই স্টিল মিস দ্যাট। মানে এরপর থেকে আমি সবসময় মানে একটা জিনিস চিন্তা করতাম, অ্যান্ড্রয়েডে যদি ওই জিনিসটা থাকতো, যে iOS এ যেভাবে আমি ইউআই গুলো অনেক ইজিলি, যে কানেকশন বা হচ্ছে লিঙ্ক আপ করা, বাটন ক্লিক ইভেন্ট গুলো হ্যান্ডেল করা, এই জিনিসটা আসতো। সো মানে কনস্ট্যান্ট লেআউট আসার পরে আমার কাছে মনে হয়েছে যে ওই ফিল কিছুটা পাওয়া যায়, যদিও আমি বলবো না যে এক্স্যাক্টলি iOS এ যে জিনিসটা হতো ওটাই হচ্ছে, বাট স্টিল মানে কিছু একটা আসছে ওই টাইপের, যেটা মানে আমাদেরকে অ্যাটলিস্ট এই ডাইনামিক লেআউট ডিজাইনের একটা অপরচুনিটি দিচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, যারা এখনো কনস্ট্যান্ট লেআউটে সুইচ করে নাই, এই কথাটা তাদের জন্য আর কি, এমন কিছু ডিজাইন স্পেসিফিকেশন আছে যেগুলা চাইলেও আপনি রিলেটিভ লেআউটে যদি করতে চান, আপনার যে পরিমাণ হুম সময় অপচয় হবে এবং যে পরিমাণ হ্যাক আপনার করতে হবে ইউআই রিলেটেড, তার থেকে কনস্ট্যান্ট লেআউটে সেই জিনিসগুলো আপনি অনেক ইজিলি করতে পারবেন। একটা এক্সাম্পল দিই, আপনাকে যদি একটা ইমেজ ভিউ দেওয়া হয় যেটা স্ক্রিনের 50% এবং স্ক্রিনের মাঝখানে আছে, এই 50% উইথটা ম্যাক্সিমাম 500 ডিপি পর্যন্ত গ্রো করতে পারবে, তারপরে থেমে যাবে। ওকে। সো 50% থেকে শুরু, কিন্তু ম্যাক্সিমাম 500 ডিপি যাওয়ার পরে আপনাকে থেমে যেতে হবে এবং সেটা আপনাকে মানে সেন্টারেই থাকতে হবে আপনার স্ক্রিনে। এই জিনিসটা জাস্ট রিলেটিভ লেআউট দিয়ে আপনার পার্সেন্ট বেসড কাজগুলো করতে আপনার যে পরিমাণ কষ্ট হবে, কনস্ট্যান্ট লেআউটে আপনার দুইটা এক্সট্রা অ্যাট্রিবিউট ইউজ করে আপনি এই কাজটা খুব ইজিলি করতে পারবেন। আপনাকে শুধু বলতে হবে যে উইথ পার্সেন্টেজ হলো 0.5, দ্যাটস ইট আপনার 50%, কনস্ট্যান্ট ম্যাক্স উইথ আপনার 500 ডিপি, দ্যাটস ইট। এটা হচ্ছে আসলে মোর, জিনিসটা হচ্ছে মোর ডাইনামিক করে, যেটা পুরো হচ্ছে ডাইনামিক, আমাদের ইউআই চেঞ্জ হলো, রাইট। আমাদের লেআউটটাকে কোনো চেঞ্জ করে না, সো এটা ডিভাইস স্পেসিফিক হয়ে যায় তখন। সো ডেফিনেটলি ইটস হেল্পফুল। এবং কনস্ট্যান্ট লেআউটের সবচেয়ে বড় সুবিধা যে রিলেটিভ লেআউটে একটা প্রবলেম আছে, যে রিলেটিভ লেআউট একবার আপনি মানে রিলেটিভ লেআউটে যদি আপনি ফ্লুয়েন্ট হন, মানে কনস্ট্যান্ট লেআউটে সুইচ করাটা খুবই ইজি। হুম। বাট রিলেটিভ লেআউটের একটা বড় প্রবলেম, রিলেটিভ লেআউট কম্পিউট করতে অ্যান্ড্রয়েডের প্রচুর এনার্জি যায়, বিকজ আপনার টু পাস লেআউট এবং মিজারিং আপনার করতে হয় এবং রিলেটিভ লেআউটের ক্ষেত্রে। নেস্টেড লেআউটের একটা প্রবলেম থেকেই যায় প্রবলেম লিনিয়ার থেকেই বা যায়। রিলেটিভ গুলো ইউজ করলে। সো সেক্ষেত্রে ওই জিনিসগুলো আমরা কনস্ট্যান্ট লেআউট দিয়ে মেনলি আসলে আমাদের ইউআই ড্রয়িংটা অনেক ফাস্টার হয় ইন টার্মস অফ, কনস্ট্যান্ট যদি আমরা লেআউট হ্যাঁ এফিশিয়েন্ট। খুবই ফাস্টার এবং একবার কনস্ট্যান্ট লেআউট শিখে ফেললে এটা খুবই ইনটুইটিভ। আমি বলবো যে কোনো কমপ্লেক্স ডিজাইন খুব ইজিলি কনস্ট্যান্ট লেআউটে করা পসিবল। কারেসপন্ডিং যদিও আমি এখন কারেসপন্ডিং হ্যাঁ, একটা কোশ্চেন্স, যেটা আসলে এই আমরা ডেভেলপার গ্রুপে দেখি, অনেকেই যেই কোশ্চেনটা করে, সেটা সবার কাছে মানে আমি জানি না, এটা সবার কাছে হয়তো বা মনে হয় যে কনস্ট্যান্ট লেআউটের লার্নিং কার্ভটা একটু টাফ, মানে ইন টার্মস অফ যদি আমরা লিনিয়ার বা হচ্ছে রিলেটিভের কথা বলি। কারণ এখানে দুইটা অপশন, যদি আমি এক্সএমএল এ কোড লিখি তখন দেখা যাচ্ছে যে আমার ডিজাইনটা প্রপারলি রিফ্লেক্ট হয় না। সো যখন আবার আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করি দেখা যাচ্ছে অনেক কিছু আমাদের ভেঙে যায়। সো মানে এই প্রবলেমটাকে কিভাবে সবাই এই এই জায়গাটা কিভাবে ওভারকাম করতে পারে, যে যেন ইফিশিয়েন্টলি ওই লেআউট ডিজাইন করতে পারে, মানে ইনকাস যে কোডিং প্লাস ড্র্যাগ এন্ড ড্রপ করে। সো কোনটা বেটার এবং কিভাবে এই জিনিসটা আরো মানে সবাই ইমপ্রুভ করতে পারে? আচ্ছা, ফার্স্ট অফ অল বেটার জিনিসটা তো মানে ডেভেলপার টু ডেভেলপার ভ্যারি করে। আমি আমার পার্সপেক্টিভ থেকে বলি, তা আমি যখন ফার্স্ট শুরু করি আমি লেআউট এডিটর থেকে শুরু করছিলাম। তা আমি যেটা করতাম যে লেআউট এডিটর কিছু একটা চেঞ্জ করার পরে আমি সাথে সাথে সেটার এক্সএমএল এ কি চেঞ্জ আসছে সেটা আমি দেখতাম। মানে লার্নিং এর জন্য এটা বেস্ট ওয়ে, যে লেআউট এডিটরের চেঞ্জের কারণে কনস্ট্যান্ট লেআউটে অ্যাকচুয়ালি কি চেঞ্জ হচ্ছে সেটা যদি আপনি ইভেনচুয়ালি ধরতে পারেন, তখন আপনি শুধু লেআউট এডিটরও কাজ করতে পারবেন অথবা শুধু এক্সএমএল এডিটরও কাজ হুম। করতে পারবেন।
আমি এখন যেটা করি, আমি আবার এক্সএমএল এডিটরে কাজ করি। আমি কনস্ট্যান্ট লেআউট মানে আমি বলবো যে ড্র্যাগ এন্ড ড্রপের থেকে আমি এক্সএমএল এডিটরে ফাস্টার, কারণ আমি অলরেডি এখন যে কয়টা অ্যাট্রিবিউট আছে কনস্ট্যান্ট লেআউটের, সেগুলা অলরেডি আমার মাথার ভিতরে ম্যাপ হয়ে গেছে। সো তো যদি আসলে অ্যাট্রিবিউট গুলা রাইট দিয়ে ক্লিয়ার আইডিয়া থাকে, সো দেন বেটার হচ্ছে যে এক্সএমএল এ কোড করে ডিজাইনটা রাইট রিফ্লেক্ট করানো, রাইট আইদার মানে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপের থেকে। সো হ্যাঁ, কারণ ড্র্যাগ আমার এন্ড মনে ড্রপ হয় অনেক সময় দেখা যায় যে হুম, এডিটর ফ্রিজ হয়ে গেছে, কারণ এডিটর এখনো মানে আহ, অসাধারণ আমি বলবো না, মানে এক্স হুম, কোডের তুলনায় এখনো লেআউট এডিটর অসাধারণ না, কিন্তু এক্সএমএল লেআউট এডিটর সবসময় একই রকম। তো আপনি যদি একবার মানে আমি বলবো যে লার্নিং এর জন্য বেস্ট হইলো লেআউট এডিটর থেকে শুরু করা, এবং দেখা যে এক্সএমএল এ কি চেঞ্জ আসতেছে লেআউট এডিটরের চেঞ্জের কারণে। এখন তো অনেক এই জিনিসগুলো অনেক ইমপ্রুভ হয়েছে যে আমরা লাইভ রিফ্লেকশনটাও দেখতে পারি সাথে সাথে চেঞ্জ হ্যাঁ করলে। সো হ্যাঁ ডেফিনেটলি আমরা এক্সএমএল কিছু চেঞ্জ করে সাথে সাথেই ওই লেআউট আসলে অরিজিনাল ইউআই কি হবে এটা আমরা অবজার্ভ করতে পারি। সো এটা এটাই। কনস্ট্যান্ট লেআউটের একটা আবার কথাটা ভাইস ভার্সার ক্ষেত্রে সত্য, মানে আপনি এক্সএমএল চেঞ্জ করে আবার দেখেন যে আপনার লেআউট এডিটরে কি চেঞ্জ গুলা হয়েছে, মানে তাহলে যেটা হবে যে মানে আপনি ভিজুয়ালি জিনিসটা খুব ইজিলি এক্স্যাক্টলি। চিন্তা করতে পারবেন। আর লেআউট এডিটরে একটা অপশন আছে ব্লু প্রিন্ট। হুম, কনস্ট্যান্ট লেআউটের জন্য দুইটা মুড আছে, একটা হলো আপনার ডিজাইন, একটা ব্লু প্রিন্ট, এখন মানে সব লেআউটের হুম, জন্য। সো ব্লু প্রিন্টটা খুবই কাজের আর কি। আমি বলবো যে ব্লু প্রিন্ট অপশনটা হুম। সবসময় অন করে টেস্ট করা আর কি, যেখানে আমরা তাহলে অল কাইন্ডস অফ কনস্ট্রেন্ট গুলা দেখা কানেকশন যায়, গুলো এক্স্যাক্টলি, কানেকশন কনস্ট্রেন্ট গুলো গুলা দেখা অ্যাট্রিবিউট যায়। গুলো, হ্যাঁ এক্স্যাক্টলি, এবং কি Right. অবস্থা আছে, মানে আন্ডার দা হুড আসলে ম্যাপিংটা কিভাবে হচ্ছে এই জিনিসটার একটা প্রপার ভিজুয়ালাইজেশন আমরা অবজার্ভ করতে পারি এই আর প্রিন্টে চালু থাকলে। রাইট, আরেকটা বড় ব্যাপার যেটা যেমন রিসেন্টলি আমি কাজ করতেছি এখন মোশন লেআউট নিয়ে। সো মানে মোশন লেআউটে যদি কাজ করতে চান, মানে খুবই ভালো অ্যানিমেশন পেজ, আমি জানি না মোশন লেআউটের এক্সাম্পল মানে মানুষজন এখনো কতটুকু দেখছে, বাট মানে অ্যান্ড্রয়েডে অ্যানিমেশন করা টাফ, এটা যে যাই বলুক। হুম, আমি বলবো যে মানে এখানে যদি আইওএস ডেভেলপমেন্ট কম্পেয়ার করি, হুম, আইওএস ডেভেলপমেন্টে অ্যানিমেশনের জন্য খুব ভালো ফ্রেমওয়ার্ক আছে হুম, ওদের, অ্যান্ড্রয়েডে এটা এতদিন ছিল না, বাট মোশন লেআউট দিয়ে আপনি খুবই ফাইন টিউনড হুম, অ্যানিমেশন খুব ইজিলি করতে পারবেন। এখন মোশন লেআউট শুধু কাজ করে কনস্ট্যান্ট লেআউটের সাথে। হুম। সো আপনি যদি মোশন লেআউটে যেতে চান, আপনাকে কনস্ট্যান্ট লেআউটে কনস্ট্যান্ট ফার্স্ট লেআউট ইজ আসতে হবে। এক্স্যাক্টলি। Yep. এবং ওকে, সো একজন একটা কোশ্চেন করছে, সো ইন মাই অপিনিয়ন রিফ্যাক্টরিং অফ প্রিভিয়াসলি ডিজাইনড কনস্ট্রেন্টস লেআউট ইউআই ইজ লিটল বিট কমপ্লেক্স কম্পেয়ার টু রিলেটিভ অর লিনিয়ার লেআউট, হাউ ক্যান উই ওভারকাম দিস? যেটা আমি বলছিলাম যে আহ, মানে ওই যে লার্নিং আহ, কার্ভের হ্যাঁ, ব্যাপারটা। লার্নিং কার্ভের ব্যাপারে কথা সত্য। কনস্ট্যান্ট লেআউট, কনস্ট্যান্ট লেআউটের ফার্স্ট লার্নিং কার্ভটা একটু মানে ডিফিকাল্ট, আপনাকে এই এই সিচুয়েশনটা ওভারকাম করতে হবে আর কি, জাস্ট বাই প্র্যাকটিসিং। আমি বলবো প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। জাস্ট এডিটর এবং এক্সএমএল লেআউটের ভিতরে সুইচ করে করে যখন মানে রিলেটিভ লেআউট কেন আমাদের কাছে ইজি লাগে, কারণ আমরা অনেক বছর ধরে রিলেটিভ হুম, লেআউটে কাজ করতেছি, এবং আমরা অলরেডি জানি যে রিলেটিভ লেআউট কি কি করতে পারে। কনস্ট্যান্ট লেআউটে কেন আমাদের সমস্যা হচ্ছে, এটা একটা রিলেটিভলি নতুন জিনিস, এবং এইটা আমাদের এক্সিস্টিং যে নলেজ সেটাকে অ্যাকচুয়ালি খুব ভালোভাবে সাপোর্ট করে না, আমাদের অনেক কিছুই নতুন করে চিন্তা করতে হইতেছে, যে ওকে সবকিছু ফ্ল্যাট হায়ারার্কিতে থাকবে, হুম, রিলেশনটা ঠিক মানে প্যারেন্ট চাইল্ড টাইপের না, বেসড অন অনলি কনস্ট্রেন্ট। সো আমি বলবো যে এক্সপ্লোর করেন, আহ, কারণ শুরুর দিকে এই চিন্তাটা আমারও ছিল, কিন্তু ইভেনচুয়ালি এখন আমরা আমাদের কোম্পানিতে আর কি আমরা যে কোনো লেআউট, ইভেন এক্সিস্টিং লেআউট আমরা যখন রিফ্যাক্টরিং করি, আমরা সেটাকে কনস্ট্যান্ট লেআউটে নিয়ে যাই, এবং হুম। শুরুতে এটা যতটুকু ডিফিকাল্ট ছিল এখন ঠিক ততটাই সহজ। এক্স্যাক্টলি, আমিও সেমটাই সাজেস্ট করবো যে আমিও আমাদের টিমে আমরা যখন রিরাইট করছি আমাদের প্রজেক্টটাকে, তখনও হচ্ছে আমরা স্ট্রিক্টলি এই জিনিসটা ফলো করছি যে আমাদের এক্সিস্টিং যত রিলেটিভ লেআউট বা হচ্ছে লিনিয়ার আছে এই জিনিসগুলোকে কনস্ট্যান্ট লেআউট দিয়ে রিপ্লেস করে দেওয়া, এবং সেখানে আমরা খুব ভালো সাকসেস এবং পারফরমেন্স গেইন করছি অনেক। সো এটা ডেফিনেটলি একটা গুড ছিল আমাদের লার্নিং কার্ভের জন্য। সো বেটার যে এ- নতুন কোনো প্রজেক্ট শুরু করলে অবশ্যই কনস্ট্যান্ট লেআউট দিয়ে শুরু করা। এবং আমার মনে হয় একটা জিনিস অনেকেই মানে ট্রাই করে করে নেই হয়তো, বা আহ, তারা হয়তো জানেন না, সেটা হলো কনস্ট্যান্ট লেআউটের সব চাইল্ডই যে
মানে আপনাকে একদম এক ফ্ল্যাট হায়ারার্কিতে আনতে হবে, ব্যাপারটা আসলে তাও না। আপনি চাইলে আপনার এক্সিস্টিং রিলেটিভ লেআউটটাকেও জাস্ট ফার্স্টে একটা কনস্ট্যান্ট লেআউট র্যাপার দিয়ে র্যাপ করেন, তারপরে আস্তে আস্তে পোর্শন বাই পোর্শন ভাঙেন। আপনি চাইলে একটা কনস্ট্যান্ট লেআউটে একটা রিলেটিভ লেআউটও রাখতে পারবেন, একটা লিনিয়ার লেআউটও রাখতে পারবেন। এক্স্যাক্টলি, সো হ্যাঁ। আগে লেআউটটাকে একবারে কনভার্ট না করে পার্ট বাই পার্ট কনভার্ট করেন আর কি। ধরেন বডি রিলেটিভ লেআউটটা রিলেটিভ লেআউটই রেখে দেন, সেটা চেঞ্জ করার দরকার নেই, কিন্তু ওইটুকুকে একটা আলাদা ভিউ হিসেবে কনস্ট্যান্ট লেআউটে বসায় দেন। সো বেটার টু ইউজ কনস্ট্যান্ট লেআউট অ্যাজ এ মানে জাস্ট প্যারেন্ট। আর প্যারেন্ট, মানে সো তারপরে আমরা আস্তে ভিতরে আস্তে হচ্ছে আপনি অনেক ভাঙতে কিছু থাকেন। লিনিয়ার বা রিলেটিভ ইউজ করতে পারবো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ইভেন আপনি চাইলে আপনার এক্সিস্টিং রিলেটিভ লেআউটের চাইল্ড হিসেবেও কনস্ট্যান্ট লেআউট ইউজ করতে পারেন। সো কনস্ট্যান্ট লেআউট এমন না যে কনস্ট্যান্ট লেআউটে আপনি সুইচ করলে আপনাকে সবকিছু ছেড়ে দিতে হবে, ব্যাপারটা তা না। প্রত্যেকটা লেআউটই কম্পোজেবল, আপনি একটা ভিতরে একটা রাখতেই পারবেন। মানে আপনাকে সবকিছু ছেড়ে একদম ফুল কনভার্ট করতে হবে না। কারণ আমরা যেভাবে গ্র্যাজুয়ালি অ্যাকচুয়ালি রিফ্যাক্টর করি, পুরোপুরি কনভার্ট করি না। দেখা যায় যে নতুন একটা ফিচারের কাজ হচ্ছে যে ইউআইটাকে, ওই ইউআই পোর্শনটা শুধু আমরা চেঞ্জ করে ফেলি। সো এভাবে দেখা যায় যে কয়েকটি ইটারেশন যাওয়ার পরে ওই স্ক্রিনটা এমনিতেই কনস্ট্যান্ট লেআউটে চলে আসছে পুরোটা। দ্যাটস ইট। ওকে, সো আমাদের অ্যানাদার টপিক, আই গেস যে কনস্ট্যান্ট লেআউট নিয়ে মোটামুটি একটা ভালো কনটেক্সট সবাই পাইছে যে আসলে আমরা কিভাবে এই যে ট্রানজিশনটা করব, প্লাস আমরা লেআউট গুলোকে কনস্ট্যান্ট লেআউট, লিনিয়ার লেআউট এবং রিলেটিভ লেআউটের কম্বিনেশন করে কিভাবে আমরা একটা বেটার ইউআই ক্রিয়েট করতে পারবো, যেটা বিভিন্ন ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট হবে এবং ইজি টু ডিভাইস সুইচ এবং রেজুলেশন অ্যাডজাস্টমেন্ট, সো এই জিনিসগুলো অনেক বেটার হয়। সো আমাদের নেক্সট আরেকটা টপিক হচ্ছে ডেটা বাইন্ডিং। সো আই গেস ডেটা বাইন্ডিং অনেকটা কনস্ট্যান্ট লেআউটের সাথে রিলেটেড, অ্যাজ যে আমরা ডেটা বাইন্ডিংটা আসলে লেআউটের সাথেই করি বাইন্ডিংটা। সো ডেটা বাইন্ডিং নিয়ে আসলে কিভাবে শুরু এবং এটা কি ধরনের প্রবলেমের সলিউশন দেয় আমাদেরকে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে, আমরা ডেটা বাইন্ডিংটা আমরা কেন ইউজ করব, সো এটা নিয়ে কিছু। সো ফার্স্ট অফ অল, ডেটা বাইন্ডিং আমরা যদি এমভিভিএম আর্কিটেকচারে যদি যেতে চাই, ডেটা বাইন্ডিং খুবই হেল্পফুল। অনেকে অ্যান্ড্রয়েডে ডেটা বাইন্ডিং লাইব্রেরি ইউজ করতে চান না, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই। বাট যদি ইউআই রিলেটেড কোডগুলো যদি আমরা মিনিমাইজ করতে চাই এবং ইউআই রিলেটেড কোডগুলো যদি আমরা ইউআইতেই রাখতে চাই, আমার মনে হয় ডেটা বাইন্ডিং লাইব্রেরি একটা খুবই ভালো সলিউশন। না, আমি মোস্ট অফ দ্য কেসে যেটা আমরা দেখি যে সবাই বাটার নাইফটাই বেশি ইউজ করে ইন টার্মস যে আমাদের যেটার আসলে একটা অ্যাডভান্স হচ্ছে ডেটা বাইন্ডিং। সো বাটার নাইফটা ইউজ করেও আমরা আমাদের যে প্রবলেম গুলো, যে ওই যে ফাইন্ড ভিউ বাই আইডি বা হচ্ছে আমাদের লেআউট গুলোর আইডি গুলো ধরা, যেটা আমরা বাটার নাইফ দিয়ে ওভারকাম করতে পারি। সো এখানে বাটার নাইফটাকে ডেটা বাইন্ডিং কিভাবে রিপ্লেস করবে এবং কোন দিক থেকে ইউজাররা বেনিফিট হবে? সো বাটার নাইফের অ্যাকচুয়ালি বেশ কিছু সুবিধাও আছে। নট অনলি ধরেন ফাইন্ড ভিউ বাই আইডি, ওইটা ছাড়াও বাটার নাইফ যেটা করতে পারে, রিসোর্স বাইন্ড করতে পারে, স্ট্রিং বাইন্ড করতে পারে, কালার বাইন্ড করতে পারে, ড্রয়েবল বাইন্ড করতে পারে। তো বিভিন্ন টাইপের রিসোর্স বাইন্ড করতে পারে। তো আমরা যেমন আমি যেটা করি, আমি কোনোটারই এক্সট্রিম পক্ষে না আর কি। মানে দেখা যাচ্ছে এক্সিস্টিং বাটার নাইফ খুবই ভালো সলিউশন দেয় এক্সিস্টিং অনেক কেসে, বাট দেখা যাচ্ছে আমার কিছু কম্পোনেন্টে বাটার নাইফ আছে, কিছু কম্পোনেন্টে এখনো ডাটা বাইন্ডিং আছে। সো ইটস কাইন্ড অফ মিক্স এন্ড ম্যাচ। সো বাটার নাইফ, অনেকে যেটা ইউজ করে, বাটার নাইফ শুধুমাত্র ভিউ বাইন্ডিং এর জন্য ইউজ করে, আপনার টেক্সট ভিউ এর সাথে বাইন্ডিং এর জন্য। তো এই কাজগুলোর জন্য যদি কেউ শুধু বাটার নাইফ ইউজ করে, আমি বলবো যে তারা ইজিলি ডেটা বাইন্ডিং লাইব্রেরিতে মুভ করতে পারে। কারণ আপনি জাস্ট একটা লেআউট ট্যাগের ভিতরে আপনার ফুল লেআউটটাকে র্যাপ করে দিলেই আপনি ইজিলি ওই প্রপার্টি গুলো এক্সেস করতে পারবেন আপনার কোড থেকে। তো এটার জন্য আপনার আলাদা একটা লাইব্রেরি অ্যাকচুয়ালি দরকার নাই বাটার নাইফে। আমাদের একটা থার্ড পার্টি ডিপেন্ডেন্সি আসলে অ্যাড করে বাটার নাইফটা। রাইট। এবং আরো মজার ব্যাপার হলো, আপনি যদি অ্যাকচুয়ালি কটলিনে যদি আপনি কাজ করেন, আপনার তাহলে আসলে শুধুমাত্র ভিউ বাইন্ডিং এর জন্য ডাটা বাইন্ডিং এর দরকার নেই। কারণ কটলিনের যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি এবং কেটিএক্স প্লাগইন অ্যান্ড্রয়েড সাথে আছে, এক্সটেনশন ফাংশন গুলো দিয়ে, রাইট, সেটা অলরেডি আপনাকে ভিউ প্রোভাইড করে উইদাউট এনি এক্সট্রা বাইন্ডিং লাইব্রেরি অর স্টাফ। এখানে তাহলে একটা কোশ্চেন আসে অটোমেটিক্যালি যে তাহলে আমরা যখন কটলিনে সুইচ করব আমাদের প্রজেক্ট গুলাকে,
তখন কি আসলে ডেটা বাইন্ডিংটা মানে আমরা রিপ্লেস করে ফেলবো কেটিএক্স দিয়ে, ওকে, নাকি সো প্যারালাল ইউজ হবে আমাদের? ডাটা বাইন্ডিং এর সবচেয়ে বড় পাওয়ার অ্যাকচুয়ালি ফাইন্ড ভিউ বাই আইডি রিপ্লেস করা না। সো ওকে। ওইটা একদম, ওইটা বলবো আমি যে একটা ফ্রি ফিচার ডাটা বাইন্ডিং লাইব্রেরি। বাট আপনি ধরেন ইউআই ডেটা ম্যানিপুলেট থেকে শুরু করে আপনার ইউআই শো হাইড আপনার বিভিন্ন ডাটার উপর বেস করে একটা কমন সিনারিও বলি। আমরা কি হয় নর্মালি আমাদের অ্যাপ্লিকেশন গুলো থেকে আমরা কোন একটা ওয়েব এপিআই তে রিকোয়েস্ট করি, সেখান থেকে ডেটা আসে, সেটার একটা সাকসেস স্টেট আছে, একটা এরর স্টেট আছে। সো আমরা যেটা করি আমাদের স্ক্রিনের ইউআই গুলো বেসিক্যালি সাকসেস স্টেট অথবা এরর স্টেটই শো করে। তো সাকসেস স্টেটে কি হতে পারে, আপনার লিস্টে কিছু ডাটা চলে আসতে পারে। এরর স্টেটে যেটা হতে পারে, আপনি হয়তো লিস্ট ভিউ না দেখে অন্য একটা ভিউ দেখাবেন যে ওকে সাম এরর হ্যাপেন্ড অর এরর অকার্ড, উই আর সরি, ট্রাই অ্যাগেন লেটার, সামথিং লাইক দ্যাট। সো এটার জন্য আপনার ইউআই তে আমাদের যে পরিমাণ কাজ করতে হয়, বিভিন্ন এক্স্যাক্টলি। স্টেট ক্যালকুলেট করা, তারপরে সেই অনুযায়ী প্রত্যেকটা টেক্সট সেট করা, বরঞ্চ আমরা যেটা করতে পারি, আমরা যদি এমভিভিএম এ চলে যাই বা আমরা যদি ভিউ মডেল ইউজ করি বা এরকম কিছু, আমরা একটা স্টেট অবজেক্ট রাখতে পারি যেটা কিনা সাকসেস এবং এরর স্টেটকে রিপ্রেজেন্ট করে। তো যেটা এই যেটা স্টেটটা আমরা ভিউ মডেলে আমরা রাখবো রাইট। স্টেটটা। ওকে। সো আমরা জাস্ট সেই স্টেট মডেল অবজেক্টটা যেটা আমরা সার্ভার থেকে রেসপন্স পাচ্ছি, সেটা চাইলে, যদি এটা খুব ভালো প্র্যাকটিস না, আমি জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য বলতেছি, সেই স্টেট অবজেক্ট আপনি সরাসরি ইউআই তে বাইন্ডিং লেয়ারে পাস করে দিতে পারেন, লাইক বাইন্ডিং ডট সেট রেসপন্স। সো তো এখানে আপনি সাকসেস অথবা এরর রেসপন্স দিয়ে দিলে আপনার যে এক্সএমএল লেআউট ছিল সেখানে আপনি ক্যালকুলেট করে আপনি বলে দিতে পারেন যে এই ওয়াইটা দেখানো দরকার, এটা দেখানো দরকার না। সো আপনার মেইন অ্যাক্টিভিটিতে লিটারেলি হয়তো কয়েক লাইন কোড, তার সেটা মানে বাইরে এখন আপনার মেইন আমাদের অ্যাক্টিভিটিতে কিছু নাই। আমাদের টিপিক্যাল আসলে এই যে এমভিভিএম এর যে প্র্যাকটিসটা, যে আমরা ভিউ মডেলে কোনো বিজনেস লজিক থাকে, আমরা ইভেন্ট ধরি, সাকসেস ফেইল তুমি যেটা বললা। সো ওই সাকসেস ফেইলের রেজাল্টটা আসলে আমরা কারেসপন্ডিং যেটা করি কোনো লাইভ ডেটা দিয়ে হয়তো পাস করে দিই আমাদের অ্যাক্টিভিটি বা ফ্র্যাগমেন্টে। সো দেন আমরা অ্যাক্টিভিটি বা ফ্র্যাগমেন্ট থেকে ওই বাটার নাইফ দিয়ে আইডিটা ধরে দেন ওটাকে আপডেট করতেছি। সো এই এই যে কমপ্লেক্সিটি অ্যাক্টিভিটি ফ্র্যাগমেন্টের, ইউআই আপডেটের বা ডেটা আপডেটের, এই জিনিসটাকে হচ্ছে বাটার নাইফ টোটালি রিপ্লেস করে দিচ্ছে, এই কমপ্লেক্সিটিটা টোটালি রিডিউস করে দিচ্ছে। ডাটা বাইন্ডিং রিডিউস করে দিচ্ছে। এবং এক্স্যাক্টলি। নতুন ভার্সনে আরো বড় সুবিধা যেটা, ডাটা বাইন্ডিং লাইব্রেরি সরাসরি ভিউ মডেল অবজেক্টের সাথে কাজ করতে পারে। সো ভিউ মডেল এবং লাইভ ডাটার সাথে কাজ করতে পারে। সো আপনার মাঝখান দিয়ে আর ওয়্যারিং ও করার দরকার নেই, ডাটা বাইন্ডিং লাইব্রেরি সরাসরি ভিউ মডেলের সাথে আপনি কানেক্ট করে দিতে সো পারেন। সো এখানে আসলে এক্স্যাক্টলি অ্যাক্টিভিটি এবং ফ্র্যাগমেন্টেও আসলে আমার ওই লাইব্রেরিটা অবজার্ভ করার দরকার নাই, যে যদি আমার না, ইউআই আপডেট রিলেটেড ইভেন্ট হয়। তো এক্স্যাক্টলি সেটা সরাসরি আপনার লেআউটে চলে যেতে পারে। এবং আমার মনে হয় এটা খুব গ্রেট একটা ফিচার। এবং এই জিনিসটা নিয়ে আসলে প্রচুর কোশ্চেন আমরা দেখি ডেভেলপার গ্রুপে, যে কিভাবে হচ্ছে মানে কোনো রিকোয়েস্ট রেসপন্স আসার পরে সেটা কিভাবে ইউআই তে আপডেট করবে। সো এখানে এই যে নেভিগেশন বা কমিউনিকেশন অ্যাক্টিভিটির সাথে ভি মডেলের এখানে অনেক কমপ্লেক্সিটি অ্যারাইজ হয়। সো ডেটা বাইন্ডিং এই কমপ্লেক্সিটি গুলোকে অনেক রিডিউস করে ফেলতেছে। এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা হয়, আমাদের ভি মডেলটাকে অনেক স্ট্যান্ড অ্যালোন করে ফেলতেছে, অ্যাক্টিভিটির সাথে ডিপেন্ডেন্সিটা কমিয়ে ফেলতেছে, যেটা হচ্ছে আমাদের ইউনিট টেস্টিং বা আদার্স যেই প্রবলেম গুলা ফেস করি আমরা, মেমোরি লিক বা আদার্স, ওই জিনিসগুলোকে অনেকটাই নাই করে দেয়। সো এবং ডেফিনেটলি এটা হেল্পফুল। আমার যেটা মনে হয় যে বেশ কিছু মিসকনসেপশন আছে, যেমন অনেকে আছে এমভিপি তে কাজ করতে পছন্দ করেন আর কি। তো তারা ভাবেন যে ডেটা বাইন্ডিং একটা টোটালি এমভিভিএম বেসড ফিচার, সো আমরা এটা ইউজ করতে পারবো না। কথাটা আসলে ঠিক না। হ্যাঁ, প্রেজেন্টার থেকে আপনি ডাটা এখনো অ্যাক্টিভিটিতে পাঠান এবং সেখান থেকে আপনি ভিউ এর বিভিন্ন প্রপার্টি সেট করেন। জাস্ট ওই লেয়ারটা আপনি চাইলে ডাটা বাইন্ডিং দিয়ে রিপ্লেস করে দিতে পারেন। সো আপনি আপনার ফুল অ্যাপ্লিকেশন এখন এমভিপি তে, বাট শুধুমাত্র ইউআই লেয়ারটা আপনার ডেটা বাইন্ডিং দিয়ে রিপ্লেস। আপনি ইজিলি কাজটা করতে পারেন এমভিপি তে থেকেও। সো ইট এক্স্যাক্টলি। ডাজন্ট ম্যাটার যে আপনি এমভিভিএম ফলো করতেছেন নাকি এমভিপি ফলো করতেছেন নাকি এমভিআই ফলো করতেছেন, সো স্টিল স্টিল উই হ্যাভ দ্যাট আপনি ডাটা অপশন। বাইন্ডিং লাইব্রেরি এক্স্যাক্টলি। ইউজ করতে পারেন। সো অ্যাক্টিভিটি ফ্র্যাগমেন্টে আমরা ওই জিনিসটা ইউজ করতে পারি। এক্স্যাক্টলি। ইয়েস। ওকে। সো ওকে, গাজী রিমন একটা কোশ্চেন করছে, হোয়াই কনস্ট্যান্ট লেআউট ইজ স্লো ইন লিস্ট আইটেম, লিনিয়ার লেআউট এন্ড রিলেটিভ লেআউট ইজ ফাস্ট। সো এই জিনিসটা কি তুমি কখনো এক্সপেরিয়েন্স করছো কিনা, বা এটা কি আসলে নন কোনো ইস্যু কিনা, যে লিনিয়ার লেআউট এবং রিলেটিভ আমি লেআউটের এটা ফাস্ট, বাট কনস্ট্যান্ট লেআউট একটু স্লো লিস্টের আমরা ক্ষেত্রে? আমরা বেশ কিছুদিন ধরে কনস্ট্যান্ট লেআউট ইউজ করতেছি সব আচ্ছা। জায়গাতেই। আমরা এখনো পর্যন্ত এটা এক্সপেরিয়েন্স পাই নাই। এখন স্পেসিফিক
কোনো কেসে যদি কেউ পেয়ে থাকে আমার মনে হয় সেটা দেখে মেজার করে অ্যাকচুয়ালি ডিসিশন দেওয়া উচিত, কারণ আমরাও ইউজ করতেছি বেশ কিছু জায়গায়, আমরা এরকম কোনো রিপোর্ট এখনো পাইনি। এক্স্যাক্টলি, এটার আসলে তো এরকম কোনো বেঞ্চমার্কও আমিও দেখি নাই বা হচ্ছে অনলাইনে অ্যাভেলেবল এবং না যে। সবচাইতে ভালো বুদ্ধি দিব আমি, যদি গাজী রহমান ভাই, যদি আপনার মনে হয় যে কনস্ট্যান্ট লেআউট স্লো পারফর্ম করতেছে, হায়ারার্কি ভিউয়ার দিয়ে মেজার করেন, সিপিইউ প্রোফাইল করেন এবং দেখেন যে কোন জায়গাটাতে অ্যাকচুয়ালি আপনার ল্যাগিংটা হচ্ছে। কারণ এমন হতে পারে যে কোন একটা ভুল কনস্ট্রেন্টের কারণে আপনার টোটাল মেজারিং টাইম বেড়ে যাচ্ছে, এটা খুবই পসিবল। কিন্তু রিলেটিভ লেআউটের থেকে কনস্ট্যান্ট লেআউট লজিক্যালি কোনোভাবে স্লো হওয়ার কথা না। এক্স্যাক্টলি, সো এটা আসলে প্রোফাইলিং করে দেখা যেতে পারে যে প্রবলেমটা কোথায় হতে পারে। প্রোফাইলিং করে অবশ্যই দেখতে হবে, আচ্ছা, মানে যদি আমরা বলতে চাই। সাইফুল ইসলাম ভাই একটা কোশ্চেন করছে, যদিও এটা আমাদের টপিকস এর বাইরে। হোয়াট ল্যাঙ্গুয়েজ শুড বি লার্ন ফর বিগিনার হু enthusiastically wanna লার্ন অ্যান্ড্রয়েড, জাভা, কটলিন? সো এই কোশ্চেনটা আসলে আমরা ডেভেলপার গ্রুপ অনেক দেখি, বাট এই কোশ্চেনটার আনসারটাও আসলে এক একজন এক এক ভাবে দেয়। তো আমি সবসময় আমার এন্ড থেকে যেটা বলি যে বেসিক আগে জাভার ওপিটা শিখতে হবে, জাভাটা শিখতে হবে, তারপর কটলিনে সুইচ করাটা বেটার, যদি অপশন থাকে বা ওইরকম টাইম থাকে। সো তাহলে লার্নিং কাপটা অনেক ইজিয়ার হয়। সো তুমি তোমার এক্সপিরিয়েন্স থেকে কি মনে হয় এই জিনিসটা? আমার কথা হলো, যদি কেউ এক্সিস্টিং অলরেডি জাভা কিছু দূর জানে, আমি বলবো অ্যান্ড্রয়েড বোঝার জন্য আপনার কটলিনে সুইচ করতে হবে এরকম কোনো কথা নাই। কটলিন ইজ এ নিউ ল্যাঙ্গুয়েজ হুম, এবং বেসিক্যালি আমাদের প্রজেক্টেও কিছু পোর্শন কটলিনে আছে, কিছু পোর্শন জাভাতে আছে। সো আমরা সেই জায়গাগুলোতে ইউজ করি যেখানে আমাদের মনে হয় যে কটলিনের ফিচারগুলো আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল। এক্স্যাক্টলি। সো আমি বলবো যে মানুষের কথা শুনে জাস্ট একদিকে ড্রাইভ হওয়ার দরকার নাই। আপনার যদি মনে হয় যে আপনি জাভাতে কমফোর্টেবল ফিল করতেছেন, আপনি জাভা দিয়ে কাজ করতে থাকেন এবং একটা সময় যদি আপনার মনে হয় আপনার কটলিনে সুইচ করা উচিত, সুইচ করবেন। ল্যাঙ্গুয়েজ আপনার জন্য বাধা হওয়া উচিত না, এটা একটা টুল। আপনার কাজের যদি হেল্প হয় টুলটা ইউজ করবেন, নয়তো ইউজ করবেন না। এবং এক্স্যাক্টলি কেউ এবং যদি বলে যে হ্যাঁ, মানে আমি বলবো যে কোনো কিছুতে এক্সট্রিম পর্যায়ে চিন্তা করার দরকার নেই। হুম, আর একটা অতিরিক্ত ল্যাঙ্গুয়েজ জানা খারাপ কিছু না, এটা আপনার চিন্তা ভাবনাকে অ্যাকচুয়ালি ম্যাচিউর করবে, দ্যাটস ইট। ওকে। আচ্ছা, সো আমরা ব্যাক টু দা টপিকস, ডেটা বাইন্ডিং। সো ডেটা বাইন্ডিং এর আরেকটা জিনিস আমরা মানে পাই যে অ্যান্ড্রয়েডের কিছু প্রোভাইডেড আছে, যেমন অবজারেবল ফিল্ড, অবজারেবল অবজেক্ট এবং কালেকশন। সো এই জিনিসগুলো আসলে কি মানে আমাদের যেই ইউজ কেস গুলো থাকে বা যে ধরনের রিকোয়ারমেন্ট থাকে আমাদের বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি গুলোতে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এই জিনিসগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি বা এটার আসলে কি আমাদের কোনো ইউজ কেস আছে কিনা? যেহেতু আমরা আসলে ম্যাক্সিমাম কেসে লাইভ ডেটা ইউজ করি, সো বাকি যেগুলো আর কি কালেকশন এবং অবজারেবল অবজেক্ট, এই জিনিসগুলো আমাদের কখন ইউজ করা উচিত আসলে? সো নর্মালি যেটা আমি বলতেছি যে কেউ যদি এমভিপি তে যদি কাজ করে, দেখা যাচ্ছে যে তারা হয়তো ভিউ মডেল ইউজ করতেছে না, লেটস সে। সো তারা তখন অ্যাকচুয়ালি অনেক জায়গাতে অবজারভেবল, যেমন বাইন্ডিং লেয়ারটাতে তারা হয়তো শুধুমাত্র বাইন্ডিং লেয়ারের জন্য একটা ভিউ মডেল ইউজ করতেছে। তো সেই ভিউ মডেলটা কিন্তু অ্যান্ড্রয়েডের ভিউ মডেল বলতেছি না, আমি ডাটা বাইন্ডিং এর ভিউ মডেল বলতেছি, জাস্ট আ সিম্পল হুম, ক্লাস। হুম, সো সেখান থেকে আপনি অ্যাকচুয়ালি সেখানে আপনি অবজারভেবল ফিল্ড ইউজ করতে পারেন। বাট আপনি হুম, যদি অলরেডি ভিউ মডেল টাইপের জিনিস ইউজ করেন অথবা লাইভ ডেটা ইউজ করেন, হুম, আমি বলবো যে সেক্ষেত্রে আপনি আমরা লাইভ ডেটা। অবজার্ভ, হ্যাঁ সেক্ষেত্রে আপনি ইজিলি এখন লাইভ ডেটা ইউজ করতে পারেন, হুম, কারণ সেম অবজারভেবল প্রপার্টিটা আপনাকে লাইভ ডেটাও দিবে। ওকে। সো আচ্ছা, একজন লাইভ আরেকটা ডাটা কোশ্চেন। আগে ছিল না, দ্যাটস হুম, ওয়াই তখন আমাদের এক্স্যাক্টলি, হ্যাঁ, সবকিছু তখন অবজারভেবল ছিল। অবজারভেবল ফিল্ড দিয়ে আসলে এই জিনিসগুলা হ্যান্ডেল করা হতো। সো জাকারিয়া হোসেন ভাই একটা কোশ্চেন, মোস্ট অফ দ্য ডেভেলপার থিঙ্ক দ্যাট ওয়ার্কিং উইথ ডেটা বাইন্ডিং লাইব্রেরি, ওকে, হোয়াই উই রাইট লজিক্যাল কোড ইনসাইড দ্য ইউআই সেকশন, দিস ইজ অ্যানোয়িং। সো ওনার কনসার্নটা মনে ওকে, হচ্ছে সো এখানে একটা ফার্স্ট একটা কোড বলি যে আমি এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি অনেক জায়গাতেই ফেস করছি এবং ওকে। দেখছি যে মানুষজন এই কোশ্চেনটা করে। আহ, আপনাকে একটা পাওয়ার দেওয়া হয়েছে, মানে আপনি সেই পাওয়ারটা অ্যাবিউজ করবেন, জিনিসটা ঠিক না। গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। সো হুম, ডাটা বাইন্ডিং লাইব্রেরিতে আপনাকে ফুল একটা মেথড ইভালুয়েট করতে দিছে এবং আপনাকে একটা ফুল এক্সপ্রেশন ইভালুয়েট করতে দিছে, মানে আপনি ওখানে আপনার ইউআই এর সব কোড লিখে ফেলবেন। দ্যাটস নট হোয়াট ডাটা বাইন্ডিং লাইব্রেরি ইজ বিল্ট ফর। হুম, সো এক্স্যাক্টলি। আপনার, সো আমরা
আমি যেটা বলতেছিলাম যে আপনার রেসপন্সের রেসপন্স পার্স করে কাজ করা আপনার দরকার নাই লেআউটে। আপনি যেটা করতে পারেন জাস্ট একটা সাকসেস স্টেট থ্রো করতে পারেন যে একটা ইভেন্ট। ওকে দ্য স্টেট ইজ সাকসেস, দেন জাস্ট হাইড দ্য থিং বেসড অন দ্যাট স্টেট। লাইক সাকসেস যদি হয় এই ভিউটা ভিজিবল অর গন। অ্যাকচুয়ালি এই টাইপের ছোট জিনিসগুলোই ডেটা বাইন্ডিং লাইব্রেরি করার জন্য আপনাকে ওয়ে করে দেয়। কিন্তু আপনি যদি সেখানে আরো অনেক জটিল কাজ করেন, সেটা আসলে নিজের পায়ে কুড়াল মারার মতো আর কি। এখন আপনার হাতে একটা ছুরি থাকা মানেই আপনি খুন করবেন জিনিসটা যাতে না হয় আর কি। না আমাদের অ্যানোয়িং অ্যানোয়িং এর ব্যাপারটা বলি, অ্যাকচুয়ালি অ্যানোয়িং না, টার্মটা হওয়া উচিত মানুষজন অ্যাবিউজ করে। আপনি অ্যাবিউজ করবেন না, তাহলে দেখবেন যে আপনার জন্য লাইফ অনেক ইজিয়ার। এক্স্যাক্টলি। আসলে আমাদের এই মানে আমাদের যারা ডেভেলপার আছে এদের ভিতরে একটা কমন জিনিস চলে আসে যে কোনো নতুন ল্যাঙ্গুয়েজ বা কোনো নতুন টুলস টেকনোলজি আসলেই, ফর এক্সাম্পল অ্যান্ড্রয়েড আর্কিটেকচার কম্পোনেন্টের অনেক কিছু আসছে এবং জেট প্যাকের অনেক কিছু আছে। সো মানে আসলেই ওইটাকে আমরা আমাদের সামহাও মানে আমাদের কোনো ইউজ কেস নেই, তারপরেও হচ্ছে ওই জিনিসটা আমাদের অ্যাপ্লিকেশনে যখন ইন্টিগ্রেট করতে যাই তখন এই প্রবলেম গুলো ফেস করি আমরা। সো আমাদের আসলে আগে বুঝতে হবে যে এক্স্যাক্টলি কোন জিনিসটা কোথায় কখন ইউজ করতে হবে এবং এক্স্যাক্টলি এই জিনিসটা আমাকে কি ধরনের প্রবলেম সলভ করে দিবে। তো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট যে প্রবলেমটাকে কিভাবে সলভ করে, আমি কি ওই প্রবলেমটা ফেস করতেছে কিনা এবং এই জিনিসটা আমার এই প্রবলেমটা সলভ করবে কিনা। সো এক্স্যাক্টলি দ্যাটস ইম্পর্টেন্ট মানে আমাদের এক্স্যাক্টলি কোনো কিছু করার আগে। জোর করে কোনো কিছু ইন্ট্রোডিউস করার দরকার নেই। আপনার যদি মনে হয় আপনার অ্যাপ্লিকেশন ডাটা বাইন্ডিং এর দরকার নাই, ইটস ফাইন। কিন্তু আপনার যদি মনে হয় এই জিনিসটা আপনার লাইফ ইজি করতে পারে, তাহলে আপনি ইউজ করেন। সো আমরা যেটা করি যে নতুন একটা টেকনোলজি আসছে, সো উই হ্যাভ টু ডু দ্যাট। না, সো আপনাকে এটা করতেই হবে এমনটা না। সো এট ফার্স্ট আমাদের বুঝতে হবে আসলে ওই টুলসটা বা টেকনোলজিটা কি ধরনের প্রবলেম সলভ করবে এবং ওটা আমাদের রাইট, আমাদের অ্যাপ্লিকেশনে প্রবলেমটা আছে কিনা। সো এটা হচ্ছে জাস্ট সবথেকে ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা অলমোস্ট টাইম শেষের দিকে। সো আমার মনে হয় যে উই আর ওকে। আমরা কনস্ট্যান্ট লেআউট এবং ডেটা বাইন্ডিং নিয়ে একটা ভালো কনটেক্সট এবং একটা ভালো ওভারভিউ সবাই পাবে এখান থেকে। সো যারা জয়েন করতে পারে নাই আমার মনে হয় ভিডিওটা দেখে তারা পরবর্তীতে এটার কিছু কনটেক্সট নিতে পারবে এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি ওটা আস্ক করবে আমাদের কাছে। তবে আমি একটা লাস্ট কথা বলবো যে কনস্ট্যান্ট লেআউট এবং ডাটা বাইন্ডিং যেটা নিয়ে কাজ করেন, কনস্ট্যান্ট লেআউটে অবশ্যই সময় দেন। কারণ ইভেনচুয়ালি আপনারা আরো অনেক ভালো ভালো টুল পাবেন কনস্ট্যান্ট লেআউটের জন্য, এবং আপনার লাইফ এটা অনেক ইজি করবে যদি একটু সময় দিতে পারেন। এক্স্যাক্টলি। দ্যাটস ইট। ওকে, সো অনেক ধন্যবাদ শিশির তোমাকে সেই কানাডা থেকে জয়েন করার জন্য। আর বেসিক্যালি হচ্ছে আমাদের প্ল্যান আছে এই সেশনগুলা যারা আমাদের দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় অ্যান্ড্রয়েডে কাজ করতেছে, যারা অ্যান্ড্রয়েড এক্সপার্টাইজ আছে, সো আমরা চাচ্ছি যে তাদের নলেজ গুলাকে আমাদের ভিতরে ট্রান্সফার করা, সো দ্যাট যে সবাই যেন যারা হচ্ছে রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কাজ করছে বা হচ্ছে বিভিন্ন আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ইনভলভ আছে, তারা অনেক সময় আমি নিজেও অনেক ধরনের প্রবলেম ফেস করি যখন অ্যাপ্লিকেশনে কাজ করি। যে প্রবলেমগুলোর আনসার বা যে প্রবলেমগুলোর সলিউশন আমি হয়তো পাই না, সো আমার মনে হয় এই ধরনের ডিসকাশন থেকে অনেক ধরনের প্রবলেমের সলিউশন বের হয়ে যাবে এবং আমরা আসলে রাইট ট্র্যাকটা বের করতে পারবো যে আমরা কিভাবে গেলে কোন জিনিসগুলো নিয়ে কাজ করলে বেটার অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবো। সো হয়তোবা আমি প্রতি মাসে 1 থেকে 2টা সেশন অ্যারেঞ্জ করব। আমি সবাইকে পিং করব যারা হচ্ছে 6 বছর 7 বছর 4 বছর 5 বছর ধরে কাজ করছে অ্যান্ড্রয়েড নিয়ে। সো তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য, এটা যে কোনো টপিকস নিয়ে হতে পারে, যে এমবিবিএম বা হচ্ছে আরেক জাভা ড্যাগার নিয়ে অনেক কিছু আছে। এই জিনিসগুলো নিয়ে আসলে এখন বাজওয়ার্ড চলতেছে এবং এই জিনিসগুলো হয়তো অনেকে অনেক ভালো জানে, অনেকে জানার চেষ্টা করতেছে, বাট জিনিসগুলোর কমপ্লেক্সিটি গুলোর কারণে অনেকে মানে তাদের কনফিডেন্সটা হারাই ফেলে। সো আমরা চাই হচ্ছে এই জিনিসগুলো নিয়ে যেন সবাই একটু চিন্তা করতে পারে এবং তাদের অ্যাপ্লিকেশন গুলো আরো এফিসিয়েন্ট করতে পারে। আদারওয়াইজ আসলে আমাদের এই মার্কেটটা ডেভেলপ হবে না। আমরা হয়তো অ্যাপ্লিকেশন করতেছি, বাট ওই অ্যাপ্লিকেশন গুলো আসলে আসলে যেরকম হওয়া উচিত ইফিসিয়েন্ট, মানে তুমি যেহেতু বাইরে কাজ করতেছো তুমি নিজেই বুঝতেছো যে আমাদের দেশে কি ধরনের কাজ হয় বা তোমার ওখানে কি ধরনের কাজ হচ্ছে, হয়তোবা কোনো একটা সেশনে এই জিনিসটা হয়তোবা তুমি শেয়ার করবা বা আমিও চেষ্টা করবো এই জিনিসগুলো যারা বাইরে কাজ করছে ওরা কি ধরনের এনভায়রনমেন্টে কাজ করে বা হচ্ছে আমাদের সাথে ডিফারেন্স গুলা কি, এই জিনিসগুলা সবাইকে শেয়ার করা, যেন হচ্ছে আমরা যখন কাজ করি এই জিনিসগুলো মাথায় রাখতে পারি এবং আমরা যেন চেষ্টা করতে পারি অ্যাটলিস্ট যে ওই জিনিসগুলো ফলো করার। তাহলে হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল লেভেলের কিছু
জিনিস লার্ন করতে পারবো। এবং আমরা যদি বাংলাদেশ থেকে বেরো হই বা বাইরের কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে জব করি, সেক্ষেত্রে আমাদের অনেক বেটার সাপোর্ট দিবে এই জিনিসগুলা। সো ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য। আর হোপফুলি 2 উইকস পরে আরো একটা সেশনে হাজির হব কোনো একজন গেস্ট কে নিয়ে, শিশিরের মতো। সো ধন্যবাদ শিশির। আপনাকে বাই। ধন্যবাদ, ভালো থাকবেন ধন্যবাদ সবাই। সবাইকে।